নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সংঘাত এসআইআর শুরু হওয়ার আগেই বলা যেতে পারে এক প্রকার এ রাজ্যে নির্বাচন কমিশন বনাম নবান্ন শুরু হয়ে গেছে। কারণ আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের যে প্রশাসনিক বৈঠক, সেখান থেকে উনি সরাসরি বলেছিলেন বিএলওরা তারা রাজ্য সরকারের অধীনে কাজ করে এবং তারা যেন কোনো নাম বাদ না দেয়, এবং সেই সঙ্গে তিনি শুনিয়ে রেখেছিলেন যে নির্বাচন কমিশনের পর, নির্বাচন হয়ে যাওয়ার পর তারা আবার রাজ্য সরকারের অধীনেই কাজ করবেন, অর্থাৎ ঘুরিয়ে একমাত্র হুঁশিয়ারি। কিন্তু তার একটা দিনও কাটলো না, তার মধ্যে আমরা দেখলাম ভোটার তালিকায় নতুন নামের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে জানিয়ে রাজ্যের সব জেলার নির্বাচনী আধিকারিকদের আর কি ডিওদের চিঠি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যে অনিয়ম সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক আর কি ইআরও, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বিবেচিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এক বছরে যে নতুন নাম ভোটার তালিকায় উঠেছে সেই সবের অন্তর্ভুক্তির প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য বরিষ্ঠ আধিকারিকদের দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এই ডিওদের। আজ আমরা এ বিষয়ে কথা বলবো রাজ্যের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দ্রশেখর বাগের সঙ্গে। দুজনকেই স্বাগত। নজরুলদা, নমস্কার। নজরুলদা, আপনি এই যে নির্বাচন কমিশন যেভাবে যে নির্দেশটা দিলেন সেটা আপনার কাছে তার মানে কি, বা আপনি কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের এই যে নতুন যে নির্দেশ? এই যে একটা আইন আছে 1960 সালের, যে ইলেক্টরস রেজিস্ট্রেশন অ্যাক্ট, সে অ্যাক্টে অনেকগুলো ফর্ম আছে। তার মধ্যে এই 6 নম্বর ফর্মটা, যদি কেউ তার নাম তালিকাভুক্ত করতে চান তো পূরণ করতে হয়। তো সেখানে তার নাম, ঠিকানা, বয়স, নতুন অন্তর্ভুক্ত হতে চাইছেন না অন্য কোনো জায়গায় থেকে এখানে শিফট হয়েছেন তার জন্য অন্তর্ভুক্ত করতেন, সেগুলো লিখতে হয়। এটা দরখাস্ত করলে প্রথমে অ্যাকনলেজমেন্ট তাকে দেওয়া হয়, তারপরে সেটা পরীক্ষা করা হয়। পরীক্ষা করার পর যদি রিজেক্ট করা হয় সেটাও জানানো হয়, যদি গ্রহণ করা হয় তাহলে সেটাও জানানো হয়। এবং এখানে আইনে যে আমি সংজ্ঞাটা দেখলাম, যে প্রতিটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকেন। তাকে হুম। সাহায্য করার জন্যে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকতে পারে। এখন এই যে গ্রহণ করা হলো না রিজেক্ট করা হলো, এটা কিন্তু যে চিঠি যায় সেখানে ইআরওকে সই করতে হয়। অতএব একজন আবেদন করলো, আপনি খবরের কাগজে নিশ্চয় দেখেছেন যে আজকে একটা খবরের কাগজে বেরিয়েছে, সেখানে অতিরিক্ত ইআরও বলা হয়েছে। আমার ধারণা সেটা অ্যাসিস্ট্যান্ট হবে, অ্যাডিশনাল না হয়ে। আর যেটা বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করার সময় তারা বলেছে যে যে ওসি ইলেকশন প্রতি ব্লকে আসেন, অথবা যারা টেম্পোরারি ডাটা এন্ট্রি অপারেটর আছেন, হুম। তারা এখানে ঢুকে এই নিষ্পত্তি করে দিচ্ছেন। এই প্লি নিয়েছেন যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এখন মুশকিল হচ্ছে যে এই যে কেউ ঢুকে নিষ্পত্তি করে দিলেন আর তিনি পরীক্ষা না করে সই করলেন, এটাও যদি হয় যিনি সই করছেন তার দায়িত্ব হচ্ছেন, আমি সরকার অফিসে অনেকদিন কাজ করেছি, যে সই যখন করছেন তখন তিনি করেছেন। অতএব যদি অন্য লোক নিষ্পত্তি করে দিয়ে থেকে তিনি সই করে অন্তর্ভুক্ত করেছেন, তাহলে কিন্তু তার সাজা হতে বাধ্য। আপনি দ্বিতীয় একটা যে কথা বললেন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে,
বোলপুরে তিনি যে প্রশাসনিক মিটিং করেছেন, সেখানে অনুব্রত মণ্ডল নামে সে ব্যক্তি উপস্থিত ছিলেন, যিনি কোনো সরকারি পদাধিকারী বলে আমার জানা নেই। তিনি সেখানকার কোর কমিটির লোক, এবং তাকে আমাদের মাননীয় পুলিশ মন্ত্রী কনভেনার করেছেন। কিছুদিন আগেই আপনারা দেখেছেন আগের যে অপরাধ, যার জন্য তিনি দীর্ঘদিন হেফাজতে ছিলেন, এবং তার বিরুদ্ধে যে প্রমাণ, সেগুলোকে অনুবাদ না করতে পারার জন্য তিনি জামিন পেয়েছেন। এবং তিনি বোলপুরের ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার মা এবং স্ত্রীকে বলাৎকার করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, রাজ্যের ডিজিকে ফোনে এনে উনি ভাব দেখিয়েছেন যে উনি ফোনে ধরেছেন, তারপরে বলছে, ওসিকে একটা গালিগালাজ করে বলছেন যে একে সরাবে কিনা, ডিজিকে তুমি আমি করছে। এবং তার বলছে যে একে আমি কত, তিনি কত মারবেন সেটা প্রকাশ করছেন, মানে থানার ভারপ্রাপ্ত অফিসারকে। এই রকম লোককে তিনি প্রশাসনিক যে আলোচনা হচ্ছে সেখানে, অনুব্রত মণ্ডল প্রশাসনের কোথায় আছে আমার জানা নেই। আপনারা জানলে একটু দয়া করে বলবেন। না, একটা কমিটিতে আছেন, একটা কমিটির চেয়ারম্যান বোধহয়। কমিটিটার হ্যাঁ, এখন তো আমার নাম মনে সে পড়ছে না। সে কমিটি কি এই প্রশাসনের কোনো দেখভালের দায়িত্ব আছেন? কোনো ওই বিভিন্ন চেয়ারম্যান হন না, বিভিন্ন কমিটি করেছেন, বিভিন্ন হ্যাঁ, তো সমিতি, কমিটির হ্যাঁ। চেয়ারম্যান হন তিনি। ধরুন যে এখানে তন্তুজের কাপড় বিক্রির জন্য কমিটি আছে, সেই কমিটি হুম। তো এই প্রশাসনিক সভায় থাকার অধিকার আছে? তো তারপরেও মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেটা বলছেন, যে এই যারা রেজিস্ট্রেশনের কাজ করছেন তারা আগে বা পরে রাজ্য সরকারের অধীনই থাকবেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে তারা যদি তিনি যেরকম চাইছেন সেরকম কাজ না করেন, অর্থাৎ তিনি যাদের নাম রাখতে বলছেন বেআইনি হলো, না রাখেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে স্থায়ী কর্মচারীদের না করে অস্থায়ী কর্মচারীদের করা হয়েছে, তাদের হুম। মানে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া খুব সহজ। তো তারা ভয় পাওয়ারই কথা। কিন্তু আমি এখানে একটা কথা উল্লেখ করতে চাই, যে এরা যখন ওই ইলেকটোরাল রেজিস্ট্রেশনের কাজ করেন, তারা কিন্তু ইলেকশনের কমিশনার হয়ে কাজ করেন এবং তার জন্য ভাতা পান। মানে এমনি এমনিও করেন না, আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন। তো হুম। যখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন, রাজ্যের অধীনের অফিসার হলেও তিনি তখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন। এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যেটা বলছেন, নির্বাচন কমিশনের কাজ করা লোকদের ভয় দেখাচ্ছেন। এটা আমাদের যে আগে ইন্ডিয়ান পেনাল কোড ছিল এবং এখন যে বিএনএস হয়েছে, তাতে এটা ফৌজদারি অপরাধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত, এবং এটা যেহেতু প্রমাণ হবে তার সাজা হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যে প্রশাসন এবং পুলিশ অফিসাররা কিভাবে কাজ করেন, সেটা অনুব্রত মণ্ডলের ঘটনাতেই আপনারা দেখেছেন। সে যখন ডিজিকে ফোনে ধরছেন, যদি ধরেও বলেন বা না ধরেও বলেন, তাহলে তার ফোনটা বাজেয়াপ্ত করার দরকার ছিল, এটা পরীক্ষা করার জন্য যে তিনি ধরেছিলেন কিনা। কিন্তু আমাদের পুলিশ অফিসাররা তার ফোনটা বাজেয়াপ্ত করতে পারেননি, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভয়ে, যে তিনি অনুব্রত মণ্ডলকে পছন্দ করেন এবং বীরের সম্মান দিয়ে বাইরে বের করার কথা বলেন। অতএব আমাদের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আইনের শাসন থাকলে জেলে যাওয়ার কথা, বাইরে থাকার কথা নয়। কিন্তু কি হবে সেটা আপনারা জানেন, বলুন। সেটা তো আহ, জানা নেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবেন কিনা। এবং আমরা অনেক জায়গায় দেখেছি নির্বাচন কমিশন এফআইআর করে নানা সময়, তারপর সেটা নির্বাচন শেষ হয়ে গেলেই সেই এফআইআর গুলো কি হয়, এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুনিনি। অসংখ্য এফআইআর নির্বাচনের সময় হয়। হ্যাঁ চন্দ্রদা, মাত্র এই যে 6 নম্বর ফর্মের কথা বলা হয়েছে, তা 1% কম সংখ্যক নমুনা পরীক্ষা করে যান অনিয়ম দেখা গেছে। তাহলে বুঝতেই পারছেন এরপরে যদি সব পরীক্ষার জায়গায় আসতে যায়, প্যান্ডোরার বাক্স খুলে যেতে পারে। প্রচুর অস্তিত্বহীন ভোটারের কথা সেখানে লেখা গেছে,
আর কি নাম পড়েছে। এবং গত শুভেন্দু অধিকারী একটা কমপ্লেন জমা দিয়েছেন যে গত 15 দিন 20 দিনের মধ্যে যে অভিযোগ, যে নাম তোলার যে তালিকা জমা পড়েছে সীমান্তবর্তী জেলাগুলোতে, সেটা এমনি 20-25 হাজার হয়, এটা 70-75 হাজার। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ নজরুল, আপনার কাছে আসছি, চন্দ্রদার কথা শেষ করি। আহ, অরূপবাবু, একটা জিনিস যেটা মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, ইলেকশন কমিশন যে একটা প্রাতিষ্ঠানিক কনস্টিটিউশনাল বডি, সেটার মাঝে মাঝে আমরা তার প্রেজেন্সটা ভীষণভাবে ফিল করি বা নোট করি। যেমন যখন টিএন শেষান সাহেব ছিলেন, তখন ইলেকশন কমিশনার যে এতখানি পাওয়ারফুল একটা কনস্টিটিউশনাল বডি সেটা বোঝা গেছিল। ঠিক তেমনি এখনকার বর্তমান যে ইলেকশন কমিশনার যিনি রয়েছেন, তিনি কিন্তু তার প্রেজেন্স এবং তার অফিস কিভাবে মেনটেন করে একটা জায়গায়, এই যে ফর্ম 6 যে কথাটা নজরুলবাবু বললেন, কারণ উনি ব্যক্তিগতভাবে ওনার আধিকারিক হিসেবে উনি এগুলো সম্পূর্ণভাবে জানেন, বা ইন প্র্যাকটিক্যাল হয়তো ওনাকে উনি দেখেওছেন এরকম ঘটনা। যার ফলে এই যে আইন অনুযায়ী যে ফর্মে 6 নম্বর ফর্মে নাম তোলার জন্য নাম ইনক্লুশন করতে হয়, তার যে একটা তদন্ত হয়, তারপরে তার একটা রিপোর্ট আসে, এই জিনিসগুলো কিন্তু এতদিন যাবত মানে এটা ধোঁয়াশার মধ্যে ছিল। ফর্ম মানে বিভিন্ন আমরা জানি, মানে অঞ্চলে অঞ্চলে কিছু মানুষ এসে বাড়ির যাদের ছেলে বা মেয়ে নতুন 18 বছর হয়েছে তাদের ফর্ম 6টা দিয়ে একটা সই করিয়ে নিয়ে চলে যেত, তারপরে দেখতে পাওয়া যেত তাদের নাম ভোটারে উঠে গেছে। এবং সেক্ষেত্রে এই গ্রামে গঞ্জে তারা যারা মানে শাসক শ্রেণীর সঙ্গে থাকে, তাদেরই এই নামগুলো ওঠানো হয়। যারা তাদের বিরোধী থাকে, তাদেরকে সেই ফর্ম জমার জন্য ফর্ম পেতেই তাদের অসুবিধে, যার ফলে তাদের ইনক্লুশন হওয়াটাই মুশকিল হয়ে যায়। এখন এইটা যে এই যে ফর্ম 6, এই এত প্রচুর প্রচুর পরিমাণে ফর্ম 6 সেগুলো নিষ্পত্তি ডিসপোজাল না না হওয়া, সেটা যে একটা গাফিলতি, এবং সেটা যে ইলেকশন কমিশন এবং স্টেট ইলেকশন কমিশনও সেটাকে নিয়ে বিবেচনা করছে, তার কারণটা হচ্ছে ওই হাইয়েস্ট অথরিটি অফ দি ইলেকশন কমিশনারের একটা মানে কাজের প্রেশার বলুন, বা সম্পূর্ণভাবে সেটাকে সঠিক পদ্ধতিতে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি বা অবলম্বন করার দরকার সেইটা। এবং সেই কারণে দুজন যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে বলে মানে চিন্তা ভাবনা করা হয়েছে। তার কারণটা যেটা আমাদের নজরুল সাহেব বললেন আর কি, যে অনেক সময় এগুলো সমস্ত যারা ডাটা এন্ট্রি অপারেটর তারাই সেগুলো সব করে দেয়, উনি তাতে সেটা সই করে দেন, কিন্তু রেসপন্সিবিলিটিটা কিন্তু তাকেই নিতে হবে। তার কারণ তিনি অ্যাজ এন অফিসার অফ দি ইলেকটোরাল প্রসেস, আর এই তিনি সেটা পৌরসভা সই বা করতে। এইসব ডাটা এন্ট্রি অপারেটর কারা যায়? কোনো নেতা ঠিক করে দেয় তারাই ডাটা এন্ট্রি হ্যাঁ, অপারেটরে কাজ করে? সম্পূর্ণভাবে সবই কারা এরা? পাড়ার যারা মানে দলের কর্মী সঙ্গে সঙ্গে থাকে, যারা একটুখানি কম্পিউটার জানে, তাদেরকে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে মানে অস্থায়ী ভাবে নিয়োগ করা হয়। এবং তারাও একটা কাজ নেই, সুতরাং তারা একটা জায়গায় কাজের চাকরি পাচ্ছে, সরকারি একটা ভাতাও পাবে, এবং তারাও সেইভাবে করে। এবং যার ফলে কখনো মনেই করে না যে এটা সরকারি কাজের সঙ্গে তার কি মানে নিয়ম বা তার কি পদ্ধতি অবলম্বন করা দরকার। কারণ তাকে তো বসিয়েছে হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তির আহ চরিতার্থ পূর্ণ করার জন্য, এবং সেই দল সে করে বলে, কোনো দলের সঙ্গে সে যুক্ত আছে বলে। যার ফলে এই যে সিস্টেমটার মধ্যে যে এত গলদ রয়েছে, সেই গলদটার কথা কিন্তু উঠে আসছে। এবং সেটা এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকশন মিস্টার আগরওয়াল, যিনি কালকে এই যে দুজনের এগেনস্টে স্টেপ নেওয়ার ব্যাপারে একটা নোটিফিকেশন করেছে, সেই বলে মেমোটা যেটা আমি দেখলাম, সেটাতে মানে ব্যাপার হচ্ছে যে তার মানে এই গাফিলতিগুলো এতদিন যেভাবে চলছিল, সেটার কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে। না, সুতরাং কিন্তু এই আমি চেক অ্যান্ড আমি ব্যালেন্স। অন্য জায়গাটায় যেতে চাইছি চন্দ্রদা। সেটা বলুন। হচ্ছে মাত্র 1% কম পরীক্ষা করা হচ্ছে, তাতেই যা অনিয়ম দেখা গেছে। তাহলে আপনার কি মনে হয় পুরো রাজ্য জুড়ে এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স সম্ভব বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে, যেখানে বিএলওদের সরাসরি সরকারি প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন রাজ্য সরকারের কাজ কথা শুনে কাজ করতে হবে? আমার সেই জায়গায় যেতে চাইছি। হ্যাঁ,
না, ব্যাপার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ যে কথাটা বলেছেন বিএলও দের ক্ষেত্রে, এখন আমার আমার আরেকটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে এদের সঙ্গে না এই ব্লক লেভেল এজেন্টও থাকে। এই এজেন্টরা হ্যাঁ, কতখানি অবজেকশন রেজ করে সেটাও একটা প্রশ্ন। মানে তারা যারা যারা আধিকারিক হিসেবে যারা কাজ করছে, তাদের কাজ করার ক্ষেত্রে যখন কোনো অবজেকশন যদি রেজ করার জায়গা রয়েছে, কারণ আইনের প্রভিশন অনুযায়ী, সেই আইনের প্রভিশন অনুযায়ী যদি অবজেকশন হয়, তাহলে সেই অবজেকশনটা নিষ্পত্তি করতে হবে। সেইটা কতখানি কার্যকারিতা হয় সেটাও কিন্তু বিবেচনার বিষয়। যার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ধরুন একটা ছোট্ট ঘটনার ক্ষেত্রে আমরা এত দেখতে পাচ্ছি, এই প্যান্ডোরা বক্সটা ওপেন হয়ে যাবে যদি সমগ্র পশ্চিমবঙ্গে এই জিনিসটা চলতে থাকে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের এই যে মামলা, যেটা সুপ্রিম কোর্টে গতকালও শুনানি হয়েছে, সেই শুনানির ক্ষেত্রে আহ, আহ, যারা মামলাকারী তাদের তরফে আমাদের প্রশান্ত ভূষণ এবং কপিল সিবাল যখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চে বলেন যে বহু এরকম ফেক ভোটার, সমস্ত তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে ফেক ভোটার বলে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, আপনি যা বা মৃত বলে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, আপনি 15 জন কোনো ব্যক্তি যাদের মৃত বলে নাম বাদ দেওয়া হয়েছে, তারা বেঁচে আছে, তাদের সঠিক কাগজ মানে আপনার এফিডেভিট করে আমাদেরকে দিন। আগামী দিন যখন আমি শুনানি করব, তখন আই উইল ইন্টারফেয়ার ওয়েদার দি ইলেকশন কমিশনের এই যে পদ্ধতি, সেই পদ্ধতিগত কোনো ভুল যদি থাকে, তাহলে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট উইল টেক স্টেপস। এটা কালকে কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টের মামলা শুনানির সময় হয়েছে, এবং আগামী 12 তারিখে আবার মামলাটা শুনানি রয়েছে, 12ই আগস্ট। এবং তার মধ্যে দুই পক্ষকেই তাদের রিটেন না, আর্গুমেন্ট এবং দেওয়ার যেটা জন্য। বলেছে আদালত যে যারা যারা প্রতিটা আর কি ইসির তরফে জানানো হয়েছে যে প্রত্যেক পলিটিক্যাল দলকেই যেই খসড়া তালিকা, যেটা একটা তালিকা এক হবে, তারিখে বেরোবে। যাতে কোনো, হ্যাঁ, কোনো নাম বাদ গেলে তারা অন্তত যাতে আসতে পারে, এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত নাম তোলাও যাবে, এরকম নয় যে নাম বাদ চলে গেল মানে সেগুলো নাম আর তোলা যাবে না। না না, ব্যাপারটা হচ্ছে সবটাই পদ্ধতিগতভাবে হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কখনো নিয়ম নিজেও মেনে চলেন না, যে কথাটা নজরুল সাহেব বললেন আর কি। একটা প্রশাসনিক মিটিং এ অনুব্রত মন্ডল, আমি জানি না কোন কমিটির মেম্বার, উনিও যেরকম প্রশ্ন করছেন আমিও সেই প্রশ্নই করছি, যে একটা প্রশাসনিক মিটিং এ যিনি এরম ভাবে একটা পুলিশকে থ্রেট করছেন, এবং সেটা পাবলিকলি এরম ভাবে সেটা নিয়ে ডিসকাশন, লোকে মানুষ জানছে, তাকে পাশে বসিয়ে সেই প্রশাসনিক মিটিং এ কি বার্তা তিনি দিতে চাইছেন প্রশাসনের অন্য কর্তাদের, যে যেভাবে অনুব্রত মণ্ডল তাদেরকে থ্রেট করছে, সেইটাই কিন্তু আগামী দিনে আমি আরো তাদের ক্ষেত্রেও এই এই মেসেজটা কি উনি দেওয়ার জন্যই অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে প্রশাসনিক মিটিং এ বোলপুরে ভাষা আন্দোলনের সঙ্গে সঙ্গে এটাও করলেন নাকি, আমি এটা জানি না। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটা, এই যে আজকে একটা যে স্টোনস থ্রো হয়েছে, ইলেকশন কমিশন যে দুজনের বিরুদ্ধে স্টেপ নেবে বলেছে, এই যদি চলে আগামী দিন, আমি জানি না রাজ্য সরকারের তরফ থেকে কি জাতীয় বিরোধিতা আসবে এবং কি জাতীয় আন্দোলন করার জন্য উনি অগ্রণী ভূমিকা নেবেন। নজরুল দা, চলুন আমি আহ, একটা সময় মনে করুন আহ, রাজ্যের সিইওর নাম নজরুল ইসলাম, মনোজ কুমার আগরওয়াল নয়, আমি এটাকে পাশে সরিয়ে রাখছি, কিভাবে এগোতেন? আপনি একদিকে দেখছেন বিএল, যেখানে বলছে বিএলআর নাম তুলতে পারবেন না, আজকে সিইও হিসাবে নজরুল ইসলাম কি করতো? আপনার প্রশ্নের উত্তরটা আমি আসছি, তার আগে দু তিনটে ব্যাপার পরিষ্কার করতে চাইছি। হ্যাঁ, বলুন। আপনি যে 1% পরীক্ষা করার কথা বলছেন, হ্যাঁ, সেই 1% পরীক্ষা করেছেন সিইও, হ্যাঁ, চিফ ইলেকটোরাল অফিসার। অফিসারের অফিস। হুম, কিন্তু ওর কিন্তু 100%ই পরীক্ষা করে তারপরে হ্যাঁ বা না বলেছে। অতএব হুম। ইয়ারও বলতে পারবেন না যে আমি পরীক্ষা করিনি। তবে 1%টা কিন্তু ইয়ারও লেভেলে নয়, এটা না, এটা সিইও কমিশন লেভেলে, অফিসে। হ্যাঁ, স্টেট কমিশনের অফিসে। লেভেলে, হ্যাঁ, স্টেট স্টেট লেভেলে। লেভেলে। মানে কাজটা ঠিক হচ্ছে কিনা, স্যাম্পল সার্ভে যাকে বলে, 1%-এর উপর এই স্যাম্পল সার্ভে করা হয়েছে, 1 নম্বর। তাতেই তাই অবস্থা আর কি, তার মানে জেলা থেকে তো এই এসেছে। হ্যাঁ, 2 নম্বর, যেটা আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন, যে ব্লক লেভেল এজেন্ট,
দেখুন, এসব রোল যখন হয় তখন যারা রিকগনাইজ পার্টি, ন্যাশনাল পার্টি বা স্টেট পার্টি, তাদেরই সেখানে এজেন্ট থাকার কথা। কিন্তু আমি বলছি যখন ভোট হয়, বুথে কি এজেন্টদের থাকতে দেওয়া হয়? প্রকাশ্যে হয়তো। তো তাহলে ওই যারা কারেকশন করছেন, আর পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যখন এরকম থ্রেট প্রকাশ্য সভায় দিচ্ছেন, তাহলে ওই অফিসে এজেন্টদের পক্ষে গিয়ে কাজ করা কি সম্ভব? এটা বিবেচনা করতে হ্যাঁ, হবে। আমি সেই নিরিখেই বললাম যে আপনি যদি আজকে মনে করুন আজকে সিইওর নাম নজরুল ইসলাম হতো, কি করতেন? দেখুন, আমি আমার উদাহরণ দিয়ে বলছি। দেখুন, আমার প্রথম পোস্টিং ছিল বোলপুরে। তো সেখানে আমার ট্রান্সফার হয়েছিল পোস্টিংয়ের 1 মাসের মধ্যে, এবং আমি যে ঘটনার জন্য ট্রান্সফার হয়েছিল তার 7 দিনের মধ্যে। ঘটনাটা কি ছিল? যে তখন শাসক দলের এমএলএ এবং একজন এমপি ছেলে গিয়ে সে- মানে ধান কাটার আন্দোলন করতে গিয়ে বাড়ি থেকে টেনে বের করে মহিলাদের ন্যাংটো করে দেয়। তারা গিয়ে জলে ইজ্জত বাঁচানোর জন্য হুম। ঝাঁপ দেয়, আর ছেলেদের মারধর করে। যখন মারা যাচ্ছে জল চাইলে এমপি ছেলের কথায় মুখে প্রস্রাব করে দেয়। তো এই ঘটনায় আমি শাসক দলের এমএলএ কে অ্যারেস্ট করি, এমপির ছেলেকে অ্যারেস্ট করি, হাজতে এনে রাখি। আমার এসপি বললেও আমি তাদেরকে বেল দিইনি, ডিএম বললেও বেল দিইনি, ডিআইজি হেডকোয়ার্টার বললেও বেল দিইনি, এসএসআইবি বললেও বেল দিইনি। তাদেরকে কোর্টে পাঠিয়েছিলাম। এমএলএর বেল হয়েছিল কোর্ট থেকে, কিন্তু শর্ত হয়েছিল যে 3 মাস ওই এলাকায় ঢুকবেন না, এবং প্রতিদিন থানায় ফোন করে জানাবেন উনি কোথায় আছেন। যে এলাকায় ঢোকেননি, বাইরের এলাকায় আছেন সেটা জানাতে হবে। এবং এমপির ছেলের বেল হয়নি। তো আমি যদি দেখি যে কোনো ইয়ারও মিথ্যে করে কারো নাম ঢুকেছে, তার চাকরি থাকতো না, এবং চাকরি কেউ হারাতে চায় না, এবং সে জেলে যেত, আমার অবশ্য ওই পদে আমি থাকতাম না। যেমন বললাম যে পোস্টিংয়ের 1 মাসের মধ্যে, এবং এই না, অ্যারেস্ট কিন্তু করা। এটা তো ধরুন এটা তো ইলেকশন কমিশন, এখানে তো সরাতে পারতো না, এটা তো রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে। যদি ইলেকশন সিইও মনে কমিশন। করে তাকে তো। আচ্ছা আচ্ছা, আমি ইলেকশন কমিশনের একটা উদাহরণ দিই, তাহলে সরাতে পারতো কিনা আপনার পরিষ্কার হবে। এই মমতা ব্যানার্জি তো নন্দীগ্রামে হেরেছিলেন। ভবানীপুর থেকে ভোটে দাঁড়ানোর জন্য একজনকে পদত্যাগ করিয়েছিলেন, কাকে আপনারা জানেন? হুম। যখন দেখা যাচ্ছিল যে 6 মাস হয়ে যাবে এখানে, ইলেকশন যদি না হয় মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে হবে না, তখন আমাদের চিফ সেক্রেটারি কি বলে চিঠি দিয়েছিলেন ইলেকশন কমিশনকে? চিঠি দিয়েছিলেন, যদি এখানে ইলেকশন না করা যায় তাহলে একটা সাংবিধানিক সংকট হ্যাঁ, দেখা দেবে। সংকট দেখা দেবে। সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী থাকতে হবে? বা উনি যে ওই ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন সেটা চিফ সেক্রেটারি কি করে জানলেন? আর আমি ধরে নিলাম চিফ সেক্রেটারি যেটা লিখেছিলেন, আমার কথা নয়, কলকাতা হাইকোর্টে নিয়ে মামলা হয়েছিল, কলকাতা হাইকোর্ট বলেছেন যে তিনি একজন রাজনৈতিক নেতার মতো কথা বলছেন, এই কথা তিনি বলতে পারেন না। এটা হাইকোর্টের কথা, আমি বলছি না। তারপরে আসুন এবার ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনের আপনি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে যান, 151 ধারা দেখুন। সেখানে বলা আছে যে 6 মাসের মধ্যে আসন খালি হলে যে নির্বাচন করতে হবে, সেটা করা যাবে কি না নির্বাচন কমিশন সেটা ঠিক করবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে। নির্বাচন কমিশন কি করলো? ওই চিফ সেক্রেটারি চিঠিটা রেফারেন্স দিয়ে অন্য সব জায়গায় বাদ থাকলো, ভবানীপুরে করোনা চলছে, বন্যা চলছে, ইলেকশন ডিক্লেয়ার করে দিল। আপনি বলছেন যে ইলেকশন কমিশন, আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে মোদির যে সমঝোতা আছে সেই অনুসারে ইলেকশন কমিশন আগে সরাবে আমাকে। আপনাদের ধারণা নাই, আপনারা না, মূর্খের তাহলে সঙ্গে বাস করছেন। তাহলে নজরুলদা এখনো পর্যন্ত যদি ধরুন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় আমরা একরকম ভাববো। আর যদি কঠোর ব্যবস্থা নেওয়া হয় যেটা আপনি বলছেন যে এই যারা যারা নাম তুলতে পারেনি, অনিয়ম আছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন, কারণ আমরা কিন্তু দুটো জিনিস নজরুলদা এখনো পর্যন্ত ইসি যেভাবে কাজ শুরু করেছে, একটা আমরা দেখেছি সেন্ট্রাল থেকে একটা চিঠি এসেছে জাতীয় নির্বাচন কমিশন থেকে যে এই অফিসটাকে বাইরে রাখতে হবে স্বরাষ্ট্র দপ্তরের, এটা আগে হয়নি, এটা আমরা জানতামই না যে স্বরাষ্ট্র দপ্তরের অধীন।
এবং দ্বিতীয়ত এখনো পর্যন্ত কিন্তু মনোজ কুমার আগরওয়াল যে নির্দেশটা দিচ্ছে মনে হচ্ছে হয়তো কিছুটা নড়াচড়া করছে, তাই নয় কি? সময় শেষ হয়ে আসছে, নজরুল্লাহ তাড়াতাড়ি বলুন। আমি বলছি যে যেহেতু এরকম চিঠি এসেছে হ্যাঁ। এবং নির্বাচন ঘোষিত হয়ে গেলে কে কোন পদে থাকবে না থাকবে সেটা নির্বাচন কমিশন করতে হুম। পারেন সেই সময়ের জন্য। তো সেই জন্য লোক দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। আরে মনোজ কুমার আগরওয়াল যদি চাইতেন তাহলে যাদের ঢোকার কথা নয় তারা তালিকায় ঢুকতে পারতো না। আমি বলছি আমাকে বসিয়ে দেন, আমি যারা অযোগ্য আছে সব কটাকে বাদ বাদ করে দেবো এবং এই অফিসারদের নিয়েই করব। আমি যখন শিলিগুড়িতে কাজ করেছি কিন্তু বিদেশ থেকে অফিসার আনিনি, অন্য রাজ্য থেকে আনিনি। সেখানে যে অফিসার ছিল তাদের নিয়ে কাজ করেছি। আমি কলকাতা পুলিশে দেখেছেন সাতটা বন্ধ করার জন্য ওই রশিদ খানের ডেরায় বাস্টার জন্য তুষার তালুকদার আমাকে নিয়েছিলেন। সাতটা বন্ধ করে দিয়েছিলাম কেন? আপনি তো কলকাতার লোক। এই অফিসারদের নিয়েই তো দিয়েছিলাম। অতএব এই অফিসারদের নিয়েই কাজ করা সম্ভব যদি অফিসার সৎ হন আর যদি ওই উপরের লোকদের কাছ থেকে দয়া ভিক্ষা করে বসে না থাকেন যে আমাকে এই পদে থাকতে হবে, আমাকে এর পরেও অন্য পদে থাকতে হবে। তার না, পক্ষে সেটা সরকার কাজ করে। সেটা হয়তো নজরুলদা মনোজ কুমার আগরওয়ালের পক্ষে নেই, কারণ ওনার পরে জুলাই মাসে রিটায়ারমেন্ট, ফলে এরপর আর কি রাজ্য সরকারের কোন রকম হুমকি বা তার এক্সটেনশন এই বিষয়টা তার ক্ষেত্রে খাটে না। অন্তত আমাদের এই। এখানে যারা সরকারের হয়ে কাজ করে তারা রিটায়ার করে। না, কিন্তু আপনি যেহেতু এসিও এবং একে গ্যারেজ করা দেখুন হয়েছিল। যারা হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি হয়েছে, হুম। আমি নাম বলবো, তারা এখনো রিটায়ার না করেনি, নজরুলদা, তাদের উপদেষ্টা। আমি এর কেসটা বলছি, যেহেতু খাদ্য দপ্তরের উনি যখন সেক্রেটারি ছিলেন, উনি যে এফআইআরটা করেছিলেন তার বেসিসে ইডি শুরু হয় বলে তাকে গ্যারেজ পোস্টিং দিয়ে দেওয়া হয়েছিল। সে অন্য প্রসঙ্গ পরে আলোচনা হবে নজরুলদা। আহ, চন্দ্রদা, আপনাকে শেষ প্রশ্ন। আমি নজরুলদা আমি শুধু যে হ্যাঁ যেভাবে আমি একটা বলছে, কথাই আপনার কি বলবো। একটা কোনো আশার আলো দেখতে পাচ্ছেন, নাকি নজরুলদা না না, যেটা আমি বলছে ওই লোক দেখানো? যেটা নজরুল বাবু বললেন আমি শুধু একটা কথাই বলবো, পশ্চিমবঙ্গে হ্যাঁ। কিন্তু আমরা মীরা পান্ডের মতো ইলেকশন অফিসারও দেখেছিলাম। সুতরাং অফিসার যদি সত্যি নজরুল সাহেবের মতো হন বা মীরা পান্ডের মতো ইলেকশন অফিসার ইলেকটোরাল অফিসার হন ওয়েস্ট বেঙ্গলে, হুম। তাহলে কিন্তু যথেষ্টভাবে আইন মেনে যে পদ্ধতিতে কাজ করা দরকার সেটা হয়, এবং যে কারণে প্রশাসনের সঙ্গে তার মতবিরোধ, এবং আজকে কোথায় মীরা পান্ডে আমরা কেউ জানি না। কিন্তু আজকে না, যে তিনি কথা তো তার টেনিওর কমপ্লিট করে গেছেন, তাকে তো সরানো না যায়নি। না, তারপরেও তার এক্সটেনশন আজকাল তো আমরা দেখতে পাচ্ছি যে যারা চিফ সেক্রেটারি হয়ে রিটায়ার করার পরও তারা মুখ্য উপদেষ্টা হয়ে যাচ্ছেন। 2.5 লক্ষ টাকা মাইনের তারা আবার তাদের একটা এক্সটেনশন পিরিয়ড চলছে। সুতরাং এটা এই এই মানে প্রশাসনের সঙ্গে যারা পায়ে পা মিলিয়ে চলবে তাদের সেই পদোন্নতি হয় বা তাদের সেই উপদেষ্টা হন। আর যারা থাকবে না তাদের, আজকে নজরুল বাবুকেই আমি তো জানি, উনি সেন্ট্রাল ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে যে মামলা, হাইকোর্টে মামলা সেই করে উনি সেই সেই মামলা চালিয়ে চালিয়ে ওনাকে কতদিন চলতে হয়েছে, তার কারণ হলে উনি ওই যে প্রথম যেদিন বোলপুরের পোস্টিং হয়েছিল সেখানে এমএলএ আর এমপির ছেলে এবং ওনাদেরকে অ্যারেস্ট করেছিলেন। সেই ভোগান্তিটা ওনাকে ভুগতে হচ্ছে, এবং বর্তমান শাসক সমাজ যারা বর্তমান পরিবর্তনের সরকারও ক্ষেত্রেও তিনি তিনি চক্ষুশূল ছিলেন, যার ফলে তার সেই পদোন্নতি তিনি পাননি। এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। চন্দ্রদা, সময় শেষ হয়ে আছে। নজরুলদা, আপনার কাছে আর ঠিক 15 সেকেন্ড দিয়ে শেষ করবো আমি। দেখুন, এই দুর্নীতি হচ্ছে সব থেকে, এই যে 26,000-এর চাকরি বাতিল হলো দুর্নীতির জন্য, এই যে অযোগ্য লোক ভোটার তালিকায় উঠছে দুর্নীতির জন্য। আপনি সৎ মানুষদের যদি পদে না বসান তাহলে এই অব্যবস্থা দূর হবে না। ঠিক, একদম ঠিক। সত্যি তাই, অব্যবস্থা দূর হবে নাকি সংঘাত কত দূর গড়াবে সেটা ক্রমশ প্রকাশ্য এখনো পর্যন্ত পরিষ্কার, কারণ এসআইআর এখনো পশ্চিমবঙ্গে শুরুই হয়নি। এবার বিহারের ক্ষেত্রে শুরু হয়েছে, এবং বিহারে আমরা দেখতে পাচ্ছি প্রায় 65 লক্ষ নাম ইতিমধ্যে যে খসড়া ভোটার তালিকায় সেখানে যে উঠবে 65 লক্ষ নাম ইতিমধ্যেই বলছে বাদ গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই রাজনৈতিক চর্চার বিষয়, এবং সেক্ষেত্রে সরকারের তরফে, পুলিশের তরফে, প্রশাসনের তরফে কতটা বাধা আসবে সেটাও আমাদের আর কি দেখতে হবে। কারণ পশ্চিমবঙ্গ আর ভারতের অন্যান্য রাজ্য তো এক সমগোত্রী ভাবে চলে না, সরল রেখায় চলে না। নজরুলদা এবং চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।